ফিরে এলাম বিরোধী পথ, দেখছেন বিহারের রায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সুমনদা আপনার কাছে আসবো। এই যে আমরা আলোচনা করছি এবং ইতিমধ্যে তো পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়ে গেছে। বিহারের এই যে এবারে রেজাল্টটা অনেকাংশে গুরুত্বপূর্ণ, এক আফটার এসআইআর, এবং বিহারের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ব্যাপার যে রুটি রুজির একটা ব্যাপার, প্রচুর বেকার সেখানে, তরুণ প্রজন্ম প্রায় 25% সেখানে কিন্তু তাদের হাতে চাকরি নেই। সরকারি চাকরির আশা করেন বিহারের মানুষ, কিন্তু সেই সরকারি চাকরির অপশানও খুব সীমিত হয়ে আসছে, বেসরকারি তেমন ইন্ডাস্ট্রি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই দারিদ্রতা, বেকারত্ব, এগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে আপনার মনে হয়? এটা তো বাস্তব কথা, আপনি জানেন যে এটাই তো গুরুত্বপূর্ণ, কারণ এই দাবি নিয়েই কিন্তু বিহারের মানুষ এবার ভোটটা দিচ্ছেন। মহাগঠবন্ধনে আমাদের যারা নেতৃত্ব আছেন, রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে তেজস্বী যাদব থেকে শুরু করে পাপ্পু যাদব, মুকেশ সাহানি থেকে শুরু করে বাম যারা আমাদের জোট হয়েছে, তারা সবাই কিন্তু আমরা এটার উপরেই বেশি জোর দিয়েছি যে বিহার 20 বছরে নীতিশ কুমারের কাছ থেকে কি পেল, বিহার 20 বছরে এনডিএর কাছ থেকে কি পেল। যেটা পেয়েছে সেটা হচ্ছে চাকরিহীনতা, যেটা পেয়েছে আরো বেশি গরিবি বেড়ে যাওয়া। তার বিরুদ্ধে কিন্তু এবার বিহারের মানুষ ভোট দিয়েছে। যেটা আমি প্রথমেই বললাম, পিছিয়ে পড়া বিহারের বদলে মানুষ কিন্তু এবার এগিয়ে থাকা বিহারের স্বপ্ন নিয়ে ভোট দিয়েছে। এই ইস্যুগুলোই যে মহিলা ক্ষমতায়ন বিহারে হয়নি, যেটা অর্পণ বলছিল যে বিহার সবকিছুতে এগিয়েও দেশের শেষ সারি রাজ্যে পরিণত এখন আছে। শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে 20 বছরে শুধুমাত্র নীতিশ কুমার কোন দলে যাবে, কোন দিকে যাবে সেটা ঠিক করতেই সময় অতিবাহিত করে দিয়েছেন। বিহারের মানুষ কিন্তু নীতিশ কুমারকে, বিহারের মানুষ কিন্তু বিজেপিকে আর বিশ্বাস করছে না বলে কিন্তু দুটো ফেজে বিহারের মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে এই গঠবন্ধনের পক্ষে ভোট দিয়েছে, এনডিএর বিরুদ্ধে ভোট দিয়েছে। এই দাবিগুলোর বিরুদ্ধে মানুষের এই দাবি এই যে আমি প্রথম দফার নির্বাচনের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন পরবর্তী নির্বাচনের জন্য প্রচারে গিয়েছিলেন, অর্থাৎ দ্বিতীয় দফার আগের তিনি যে প্রচারে গিয়েছিলেন, তখন তিনি বলছেন এই যে 65% ভোট পড়েছিল ফার্স্ট পেজে, সেটা তাদের দিকে রায় গেছে। মহাগঠবন্ধন বা তিনি বারবার করেই বা বিজেপি বা জেডিইউর পক্ষ থেকে বারবার প্রচার করা হয়েছে, লালু প্রসাদ যাদবের সময় জঙ্গল রাজ ছিল, জঙ্গল রাজ মুক্ত বিহার গড়তে মানুষ রায় দিয়েছে। দেখুন, মানুষ কি রায় দিয়েছে সেটা তো ব্যালট যখন খুলছে আস্তে আস্তে বোঝা যাবে। তবে প্রধানমন্ত্রী যেটা বলছিলেন যে 65% নাকি তাদের দিকে গেছে, দেখুন কেউ তো হারতে চায় না। আসলে প্রধানমন্ত্রী বিহারে পা রেখে বুঝে গেছিলেন যে এবার বিহার তাদের হাতছাড়া হচ্ছে। তাই সেকেন্ড ফেজের যারা ভোটার তাদেরকে যাতে প্রভাবিত করা যায় এই সমস্ত 65% একটা অঙ্ক দিয়ে, তার জন্য প্রধানমন্ত্রী বলেছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে সবাই জানেন, এমনকি নীতিশ কুমার নিজেও জানেন যে এবার বিহার তাদের হাতছাড়া হচ্ছে এবং বিহারের মানুষ তেজস্বী যাদবের নেতৃত্বে কংগ্রেস, ভিআইপি পার্টি, বামপন্থীদের নিয়ে সরকার গঠন করছে, সেটা বিহারের মানুষ জানে এবং বিহারের মানুষ ইতিমধ্যে দেওয়াল লিখে ফেলেছে কারা সরকারে আসছে। নরেন্দ্র মোদী যেটা বলছেন, নরেন্দ্র মোদী ভয়তে বলছেন। আমি আপনাদের চ্যানেলে এসে শুনছিলাম যে এখন বিজেপি বলছে যে নীতিশ কুমার যাতে খুব বেশি আসন না পায়, নীতিশ কুমার যাতে, যদিও এটা একটা অ্যাজাম্পশন করা হচ্ছে, কারণ এই যে এক্সিট পোলগুলো দেখা গেল তাতে সবাই তো এগিয়ে রাখছে এই এনডিএ জোটকে, সেই জায়গাতে বিজেপির তেমন কোনো রিয়াকশন পাওয়া যায়নি। সেটা কি কারণে, সেটা একটা অ্যাজাম্পশন করা হচ্ছে যে তাহলে কি বিজেপি চাইছে যে জেডিইউ যাতে আসন সংখ্যা কম হয়, নাকি তারা মনে করছে যে এই এক্সিট পোল তারা মানতে চাইছে না কোথাও গিয়ে? দেখুন, প্রথমত এক্সিট পোলে ঠিক আমরা বিশ্বাস করছি না। আপনি জানেন যে গত 2021-এও এক্সিট পোলে এখানে একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসার কথা বলা হয়েছিল। এর আগের লোকসভা নির্বাচনেও বলা হয়েছিল বিজেপি প্রায় 240টা আসন পেয়ে যাবে, এক্সিট ফল কিন্তু মেলেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, মানুষ এক্সিট পোল ঠিক করে, মানুষ ব্যালটে বোতাম টিপে এক্সিট পোলটা ঠিক করে নেয়। কিছু টিভি চ্যানেল, কিছু মিডিয়া, কিছু গদি মিডিয়া, আমি গদি মিডিয়াই বলছি, তারা এই এক্সিট পোলকে এনডিএর পক্ষে দেখিয়ে একটা হাওয়া তৈরি করতে চেয়েছিল। কিন্তু আমি বলছি মানুষ অলরেডি কি এক্সিট পোল হবে সেটা 6 তারিখ এবং তার পরবর্তী ক্ষেত্রে পোল কি হচ্ছে সেটা তো মানুষ ঠিক করে নেবে। এক্সাক্ট পোল কি হচ্ছে, এখনো যে এই পোস্টাল ব্যালট যে কাউন্টিং শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে এনডিএ এগিয়ে রয়েছে 30টিতে এবং মহাগঠবন্ধন তারা 21টা আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে আরজেডি তারা 16টা, কংগ্রেস 3টে আসনে, লেফট 1টা আসনে এগিয়ে রয়েছে। এনডিএ বিজেপি 17টা, জেডিইউ 13টাতে এগিয়ে রয়েছে, হ্যাম রয়েছে 1টিতে, আদার্স রয়েছে 1টি আসনে এগিয়ে রয়েছে। কিন্তু শেষ হাসি কে আসবে সেটা এখনও বহু দেরি রয়েছে, ইটস আর্লি টু সে।
আমি অর্পণ আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো যে এই বিহারের নির্বাচনে জনসুরাজ পার্টি তারা সেখানে লড়াই করছে এবং সেখানে হয়তো তিনি লড়াই করছেন না, কিন্তু সেই প্রশান্ত কিশোর যিনি একটা সময় আপনাদের সঙ্গে কাজ করে গেছেন এ রাজ্যে, মানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আপনি যেহেতু তৃণমূল সমর্থকের হয়েই বক্তব্য রাখছেন, একজন তৃণমূল সমর্থক, তো প্রশান্ত কিশোর ভোট স্ট্র্যাটেজিস থেকে তিনি এখন নেতা বিহারে। এই জনসুরাজ পার্টি তারা কতটা ফ্যাক্টর হতে পারে বিহারের এবারের এই নির্বাচনে? দেখুন, প্রথমত হচ্ছে নিশ্চিতভাবে প্রশান্ত কিশোর শুধু তৃণমূল কংগ্রেস বলে নয়, প্রশান্ত কিশোর হ্যাঁ বিজেপি এমনকি জেডিইউর সঙ্গে বহু রাজনৈতিক দলের সাথেই কাজ করেছেন, কিন্তু সেটা করেছেন যেমনটা আপনি বললেন যে একজন ভোট কুশলী হিসাবে। এবার একজন ভোট কুশলী তিনি ভারতবর্ষের রাজনৈতিক ময়দানে সরাসরি নেমেছেন, হয়তো নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, কিন্তু তার নেতৃত্বে তার দল প্রতিদ্বন্দ্বিতা করছে, তো স্বাভাবিকভাবেই তিনি কতটা দাগ কাটতে পারছেন। এবং শুধু দাগ কাটা নয়, তিনি যতটাই দাগ কাটছেন ওখানে, তাতে কোন মানে এনডিএর সুবিধা হচ্ছে না মহাগঠবন্ধনের সুবিধা হচ্ছে, এই সমগ্র ইকুয়েশনগুলো আমার মনে হয় আগামী দিনের জন্য আমরা যারা রাজনীতির কারবারি বলুন বা আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে, আমাদের প্রত্যেকে দেখার আছে, বোঝার আছে। কারণ এই মানুষটি কিন্তু নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পরে বহু সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, লিখে রাখতে বলেছেন, রেকর্ডেড, যে যদি এনডিএ ক্ষমতায় আসে এবং যদি জেডিইউ 25টির বেশি আসন পায়, তিনি বলেছেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এবং তিনি রেফারেন্স দিয়েছেন 2021-এর বাংলা বিধানসভা নির্বাচনে, যেখানে সঠিকভাবেই তিনি বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি যদি 3 অঙ্কের আসন সংখ্যা পায় পশ্চিম বাংলায়, তাহলে তিনি এই ভোট কুশলীর কাজ ছেড়ে দেবেন। যদিও ভারতীয় জনতা পার্টি 3 অঙ্কের আসন সংখ্যার অনেক আগেই তাদেরকে থমকে যেতে হয়, কিন্তু তা সত্ত্বেও তিনি যেদিন পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় সেদিনই ভোট কুশলীর কাছ থেকে অবসর গ্রহণ করেন। সেটা তার ব্যক্তিগত ভিন্ন বিষয়, যাই হোক সেই তর্জমায় যাচ্ছি না। কিন্তু বক্তব্যটা এটাই যে জনসুরাজ পার্টি লড়াই করছে, এবং এর মধ্যে এটাও বলে রাখা দরকার যে জনসুরাজ পার্টি প্রতিদ্বন্দ্বিতা করার মধ্যেই হয়তো জনসুরাজই একমাত্র পার্টি যারা বিহারে প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং তাদের একাধিক প্রার্থী, বিধানসভা নির্বাচনের প্রার্থী, নেতা বলবো না, বিধানসভা নির্বাচনের প্রার্থী তারা ইতিমধ্যে এনডিএর সাথে সংযুক্ত হয়েছেন বা সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তো এই এমতো পরিস্থিতিতে জনসুরাজ কতটা ছাপ ফেলতে পারে বিহারের বিধানসভা নির্বাচনে, এবং তারা যে ভোটটা কাটবে সেই ভোটটা কোন শিবিরের ভোট, কার সুবিধা করে দেবে, আমি যেমনটা শুরুতেই বললাম, এটা নিশ্চিতভাবেই আলোচনা সাপেক্ষ হবে। কোনো না কোনো ভাবে একটা সেটা নিশ্চিতভাবে হওয়া উচিত, কারণ প্রশান্ত কিশোর জেডিইউর সহ সভাপতি ছিলেন, আমি যদি খুব ভুল না হই, এবং বিহারের ভূমিপুত্র, তো স্বাভাবিকভাবেই এরকম একজন ভোট কুশলী যিনি কার্যত দাবি করেন, এবং আমরা জানিও পার্সিয়ালি কারেক্ট, যে তিনি নরেন্দ্র মোদীকে ক্ষমতায় এনেছেন। এটা বিরতির পরে আবারও ফিরছি এই আলোচনায় এবং আপডেটও আপনাদেরকে দিতে থাকবো। বিহারের রায় নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন।